আসসালামু আলাইকুম। আজকে আরেকটা লিসন আমরা আলোচনা করব ইন্টারমিডিয়েট এইচএসসির ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য। তো আশা করি ক্লাসটি খুব ভালো হতে যাচ্ছে এবং সবাই বক্তব্যটি শুনলে তাদের এই জটিলতাগুলো সব দূর হয়ে যাবে। তো আমরা কথা না বলে ইনশাল্লাহ শুরু করছি। তো আজকের আলোচনা প্রোনাউন রেফারেন্স। এটি পাস মার্কের জন্য পরীক্ষা আসে এবং ইন্টারমিডিয়েটের ছাত্রছাত্রীদের জন্য বিষয়টি নতুন। তো যাই হোক, আমরা আজকে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা জানবো প্রোনাউন রেফারেন্স আসলে কি। আমরা যেমন রাইট ফর্ম অফ ভার্ব পড়ি, ভার্বের ঠিক করি, ঠিক সেরকম প্রোনাউন রেফারেন্স বাক্যের মধ্যে যে প্রোনাউন কোথায় কোথায় ভুল হয়েছে সেটি চিহ্নিত করে উত্তর দেওয়ার প্রক্রিয়া আমরা প্রোনাউন রেফারেন্স টাইপের প্রশ্ন বলবো। তো প্রোনাউন রেফারেন্স হলে আমরা একটি সম্পর্ক বোঝাই যেখানে একটা প্রোনাউন পূর্বে উল্লেখিত নাউনের জায়গায় ব্যবহৃত হয়। এটি কেন আমরা শিখব, সেটি হচ্ছে পুনরাবৃত্তি রোধ করে, বাক্যের স্পষ্টতা নিশ্চিত করে, বাক্যের যে অ্যান্টিসেডেন্ট ব্যবহার করা হয় সেটি জেন্ডার, নাম্বার এবং পার্সনের সঙ্গে মিল আছে কিনা সেটি কিন্তু খুব ভাবে আমরা সুন্দরভাবে চিহ্নিত করতে পারবো। এবং উচ্চতার গ্রামারের জন্য এবং উচ্চতার কঠিন পরীক্ষাগুলোর জন্য এটি কিন্তু অবশ্যই রাইটিং স্কিলের ক্ষেত্রে দেখা হবে যে সে প্রোনাউন রেফারেন্স ঠিক করছে কিনা। সেই ধারাবাহিক আলোকে আজকে আমরা পড়ব এবং জানব। তো প্রথমে আমরা জেনে নেই আসলে অ্যান্টিসিডেন্টটা কি। অ্যান্টিসিডেন্ট হলো সেই নাউন যাকে প্রোনাউন নির্দেশ করে। আমরা বাক্যটি দেখব যে রিমা লস্ট হার বুক। রিমা তার বই হারিয়েছে। এখানে রিমা অ্যান্টিসিডেন্ট, হার হচ্ছে প্রোনাউন। তো রিমা এবং হারের মধ্যে সম্পর্ক একই ব্যক্তি বোঝানো হচ্ছে। তো প্রোনাউনে আমরা এই টাইপের বাক্যের মধ্যে দেখব যে সেই সম্পর্কটি কোনোভাবে ব্যাহত হয়েছে কিনা এবং সেটিকে উল্লেখ করে, সেটিকে চিহ্নিত করে আমরা সঠিকভাবে লিখব। তো আসলে পরীক্ষার মধ্যে একটি প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজের মধ্যে কখনো কিন্তু চিহ্ন দেওয়া থাকবে না যে এটি ঠিক করো, তাহলে এটি খুব একটা ইজিস্ট কোশ্চেন হতো। কিন্তু যেহেতু আমাদের পড়ে সেই বাক্যের মধ্যে ৫টির মতো ভুল চিহ্নিত করতে হবে, সেটি কিন্তু আমাদের অনেক নিবিড় পর্যবেক্ষণ এবং পঠনের উপর নির্ভর করে। তো আমরা আসি আগে প্রথমে প্রোনাউনগুলোকে আমরা চিনি। তো আমরা দেখতে পাচ্ছি প্রোনাউন প্রথম যখন তো প্রোনাউনের প্রকারভেদগুলো আমাদের আসলে জানা দরকার। তো প্রথম যখন প্রোনাউন, আমরা একটু পিছনে যাই। তো টাইপস অফ প্রোনাউনের ক্ষেত্রে প্রথমে আসে পার্সোনাল প্রোনাউন। সেই পার্সোনাল প্রোনাউনের মধ্যে আবার সাবজেক্টিভ, অবজেক্টিভ ইউজ হয়, যেমন আই, ইউ, হি, শি, ইট, উই, দে। এইটা যখন আবার অবজেক্টিভ হয় তখন আই এর জায়গায় মি হয়, ইউ হয়, হি হিম হয়, শি হার হয়, ইট আস দেম। আমরা সবাই জানি, আবার যারা জানবো না তারা লক্ষ্য করে আমরা বুঝতে পারি যে এগুলো আসলে অ্যাটলিস্ট আমাদের এইটুকু চিহ্ন তো আমাদের জানতে হবে। আমরা যদি পরের দেখি, সেখানে পজিটিভ মানে ওনারশিপ বোঝায়। আই, মি, মাই বা মাইন, ইউ, ইয়োর্স, হিজ, হার, আওয়ার্স, দেয়ার্স। এগুলো পজিটিভ। এইগুলো ভুলভাবে বাক্যে ব্যবহার হতে পারে। কিভাবে ব্যবহার হবে আমরা আস্তে আস্তে জানবো। রিফ্লেক্সিভ প্রোনাউন নিজের নিজের দেখে বোঝায় এবং প্রত্যেকটা পজিটিভ প্রোনাউনের শেষে সেলফ যুক্ত হয়। হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, আওয়ারসেলফ, দেমসেলফ, এগুলো কিন্তু ব্যবহারের একটা নিয়ম রয়েছে। তো সেই জায়গায় যদি ব্যাহত হয় সেই জায়গাটা আমাকে ঠিক করে দিতে হবে। আমরা পরে আসতেছি। তো আমরা জানলাম। তো এখন এই প্রোনাউন কিভাবে ব্যবহার হবে সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানব। তো প্রথম রুল ১ নম্বর যদি ধরি আমরা, যে প্রোনাউন যেন স্পষ্টভাবে একটি নির্দিষ্ট নাউনকে নির্দেশ করে।
বাক্যটি পড়ি। এই বাক্যটি ভুল রয়েছে। when John met Alex, he was excited. তো এখন এই হিটা আসলে কে, অ্যালেক্স না জন, এইটি আমাকে নির্ধারণ করে দিতে হবে। এবং এটি যদি একটি প্রশ্নের প্রথমের অংশ হয়, প্যাসেজের বা একটি অংশ হয়, সেখানে এই যে হিটা যে ব্যবহার করা হয়েছে, এই হিটাকে আমাকে বুঝে এখানে ঠিক নাউনটা লিখতে হবে। when John met Alex, তো এখন এই হিটা হচ্ছে হি ওয়াজ এক্সাইটেড, তাহলে জন ওয়াজ এক্সাইটেড, এতে হিটা নিচে আমরা দাগ দিয়ে বা যখন প্যাসেজটি লিখতে যাব তখন আমরা হির জায়গায় জন লিখে দাগ দিব। তারপর দে কনস্ট্রাক্টেড এ ব্রিজ। এখন দে কথাটা বলা হয়েছে, দে আসলে কে, তার সামনে পিছনে তো আমরা দের কোনো পরিচয় পাচ্ছি না। তো আমরা এখানে বলি যে ব্রিজ আসলে ইঞ্জিনিয়ার্সরাই তৈরি করে, এই জন্য দে রিপ্রেজেন্টিং ইঞ্জিনিয়ার। তো আমরা এখানে দের জায়গায় এইরকম অস্পষ্ট জায়গায় সেখানে স্পষ্টতা নাউন দিয়ে করব। দ্য ইঞ্জিনিয়ার্স কনস্ট্রাক্টেড এ ব্রিজ, প্রকৌশলীরা ব্রিজটি তৈরি করছে। তো এখন আমরা নোট লিখেছি, অচিহ্নিত ব্যক্তির ক্ষেত্রে হঠাৎ করে দে ব্যবহার করা যাবে না। তো আমরা আর রুলস দ্বিতীয় জানবো যে এগ্রিমেন্ট হবে নাম্বার এবং জেন্ডার। নাম্বার এবং জেন্ডারের সাথে গ্রামেটিক্যালি ইউজ হয়েছে কিনা। আপনি পুরুষ লিঙ্গ বোঝাচ্ছেন কিন্তু ব্যবহার করেছেন স্ত্রীলিঙ্গ, আবার উল্টাটাও ঠিক। আবার এখানে সিঙ্গুলার সাবজেক্ট কিন্তু আপনি ব্যবহার করেছেন অন্য, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। তাহলে আমরা বাক্যটি দেখি, যেটি ক্লোজ দেওয়া আছে, এভরি স্টুডেন্ট মাস্ট সাবমিট দেয়ার প্রজেক্ট। প্রত্যেক ছাত্রছাত্রী, কিন্তু এখানে দেয়ার ইউজ করা হয়েছে, দেয়ারটা এখানে ভুল। তাহলে দেয়ারের জায়গায় আমি হিজ অথবা হার প্রজেক্ট লিখব। দি গার্ল লস্ট হিজ গ্রামার, গার্ল একজন মহিলা, তো সেই ক্ষেত্রে হিজ না হার হবে। তো এই ত্রুটিটা আমাকে ঠিক করতে হবে। দি গার্ল লস্ট হার গ্রামার, তো এখানে হার, এই হিজের জায়গায় হার দিতে হবে। তো আমরা মোটামুটি বুঝতে পারছি। এবার আমরা আরো উদাহরণ আসি। ইস পারসন শুড টেক দেয়ার সিট, ইস পারসন বোঝানো হচ্ছে, সুতরাং এখানে দেয়ার তো হওয়ার সুযোগ নেই, হিজ অথবা হার হতে পারে। তাহলে আমরা এখানে পরিবর্তন করি হিজ হার। বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড, হি ইজ বিউটিফুল, দেশকে নারী মহিলা হিসেবে চিহ্ন করতে করা হয় মা, তো বাংলাদেশ শি হবে, শি ইজ বিউটিফুল। তাহলে আমরা এখানে শি ব্যবহার করছি। লেট ইউ অ্যান্ড আই গো দেয়ার, এটা কবিতার লাইন। তো লেটের পর অবজেক্টিভ ইউজ হয়, কিন্তু এখানে আই দেয়া আছে, তাহলে এখানে মি হবে, লেট ইউ অ্যান্ড মি গো দেয়ার। তাহলে আমরা কি বুঝতে পারছি, তাহলে এই যে এতগুলো যে পড়লাম, এইটা দিয়ে যদি একটা প্যাসেজ তৈরি করা যায়, তাহলে আমরা এই যে ভুলগুলো দেখলাম সেই ভুলগুলো তো ঠিক করতে পারবো। তাহলে আমরা পরের ধাপে আরো আগে এগিয়ে যাই। রুল 3 যদি বলি, কনসিস্টেন্ট পয়েন্ট অফ ভিউ, দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে। কিরকম দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে, এই বাক্যটি বলি, ওয়েন ওয়ান ইজ লার্নিং, ওয়ান আছে এখানে এক দৃষ্টিভঙ্গিতে বোঝানো হচ্ছে ওয়ান, আর এখানে আপনি ইউ লিখছেন, তাহলে কেমন হবে, ওয়েন ওয়ান ইজ লার্নিং ইউ নিড প্যাশেন্স, ওয়েন ইউ আর লার্নিং ইউ নিড প্যাশন, তখন হতো। তাহলে আমরা এখানে দেখছি ওয়ান দিয়ে শুরু করেছি আর এখানে ওয়ান না লিখে ইউ লিখেছি, অথবা ইউ ইউ দিয়ে শুরু করতে পারতাম, তাহলে আমার এই জায়গায় ইউটা প্রোনাউন ডিফারেন্সে ভুল। তাহলে এখানে আমাকে ঠিক করে লিখতে হবে, ওয়েন ওয়ান ইজ লার্নিং ওয়ান নিডস প্যাশেন্স। আচ্ছা, এরপর আমরা পরের ধাপে একটি যাই। ভগ প্রোনাউন মানে অস্পষ্টতা দূরীভূত করতে হবে। কোথায় স্পষ্ট ইট বা দে ব্যবহার করো না, অস্পষ্ট ইট বা দে ব্যবহার করার দরকার নেই। দে সে ইটস গোয়িং টু রেইন, দে সে এটা কে বলছে, ওয়েদার ফরকাস্টে, অথবা আবহাওয়াবিদরা ক্লাইমেটোলজিস্ট সেজ ইটস গোয়িং টু রেইন, তাহলে স্পষ্ট করে দিতে হবে। এখানে দে দিয়ে কে কাকে বোঝানো হচ্ছে, সামনে পিছনে এরকম উল্লেখ নাই, কিন্তু আমরা এখানে বুঝতে পারছি আবহাওয়ার পূর্বাভাস অথবা আবহাওয়াবিদরা বলতে পারে যার এই ব্যাপারে জ্ঞান রয়েছে। তাহলে আমরা এইভাবে অস্পষ্টতাগুলোকে স্পষ্টতা এনে দিব। তো আমরা পরের ধাপে যাচ্ছি, 5 নম্বর রুল, রিফ্লেক্সিভ প্রোনাউন। তো আমরা অনেক সময় সেলফ যুক্ত করি,
যে উই আওয়ারসেলফ আর ডিসেবলড। তো উই আওয়ারসেলফ এখানে আসলে বাক্যটি উই উই কথাটা থাকবে না, মিস্টেকেনলি উই দেওয়া হয়েছে, আওয়ারসেলফ আর ডিসেবল। তাহলে আওয়ারসেলফ ডিসেবল, তাহলে আওয়ারসেলফ দিয়ে তো কোনো বাক্যে শুরু হতে পারে না। সেখানে উই আর ডিসেবল, যেটি গ্রামাটিক্যালি বলা হয় সাবজেক্টিভ ইউজ, কিন্তু এটা পজিটিভ বাক্যের প্রথমে তো হতে পারে না। তো সুতরাং এখানে উইটা কিন্তু থাকবে না। আমি ছাত্রছাত্রী বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি, উইটা এখানে ভুল লেখা হয়েছে। এখানে হবে আওয়ারসেলফ আর ডিসেবল, তখন এই আওয়ারসেলফটা উই আর ডিসেবলড হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের কাছে কিছুটা হলে তো স্পষ্ট হচ্ছে। এরপরে হিডেন অ্যান্টিসিডেন্ট থেকে, গুপ্ত অ্যান্টিসিডেন্ট, গুপ্ত ঘাতকের মতো লুকিয়ে থাকে। হ্যাঁ, তো রিডিং কম্প্রিহেনশন টেস্ট ইউর এবিলিটি। রিডিং কম্প্রিহেনশন টেস্ট ইউর এবিলিটি। তো এখানে ইউর চেয়ে ওয়ানটা দিলে ইউনিভার্সাল মিনিং হয়, সার্বজনীন। তো রিডিং কম্প্রিহেনশন টেস্ট ওয়ানস এবিলিটি, যে কাউর, আমার, তোমার, আপনার, সবার। তো এখানে হঠাৎ করে ইউ দিয়ে শুরু হয়েছে, এটা একটু অসামঞ্জস্যতা বোঝাচ্ছে, এর ধারাবাহিকতা নাই, এটা বুঝতে পারছি। তো রিডিং কম্প্রিহেনশন টেস্ট ওয়ান্স অ্যাবিলিটি। তো আমি এই বাক্যটি হুবাহু লিখেই এই জায়গাটি মুছে দিয়ে ওয়ান্স লিখে তার নিচে দাগ দিয়ে উত্তর দিতে হবে আমাকে। তারপর আমরা যাব হচ্ছে 8 নম্বর, হিডেন অ্যান্টিসিডেন্ট, গুপ্ত অ্যান্টিসিডেন্ট কোথায় আছে সেটি। তুলনামূলক আগের চেয়ে একটু কঠিন, আমরা লক্ষ্য করি এগুলো সবসময় এত কঠিন থাকে না, তবে যদি থাকে। দ্য ক্যান্ডি ডিশ ওয়াজ এমটি বাট উই আর টায়ার্ড অফ ইটিং ইট। তো এখন উই আর টায়ার্ড অফ ইটিং দ্য ক্যান্ডি, তাহলে ইটটা হচ্ছে কাকে বোঝানো হচ্ছে, ডিশ। তো উই আর টায়ার্ড অফ ইট, তো ইটটা এখানে আমরা এখানে যে লিখব, উই আর টায়ার্ড অফ ইটিং দ্য ক্যান্ডি, উই আর টায়ার্ড অফ ইটিং ইটটা আছে। তো ইটটা আসলে স্পষ্ট কাকে সেটা আমরা এখানে স্পষ্ট করে দিচ্ছি। জেরিন টেলিফোন আওয়াজ, দিস মেড আওয়াজ অ্যাংরি। তাহলে এখানে জেরিনস অ্যাবসেন্স মেড আওয়াজ অ্যাংরি, তাহলে এই যে অ্যাবসেন্সটা, দিস মেড অ্যাবসেন্স, দিস কথাটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এই দিস কথাটা স্পষ্ট করে, জেরিন অ্যাবসেন্স মেড আওয়াজ অ্যাংরি। এখন আমাদের কাছে মনে হয় যে টেলিফোনটা থেকে অ্যাংরি করছে, তা কিন্তু নয়, এখানে জেরিন অ্যাবসেন্স, এই যে একটু হিডেন, গুপ্ত। তো আমরা মোটামুটি একটা ধারণা করেছি, আমরা যদি সেটাকে রিক্যাপ করি, কনক্লুশন করে সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি যে প্রোনাউন অবশ্যই তার অ্যান্টিসেডেন্ট, পূর্বে অবস্থানকে সাবজেক্টের সাথে ভালো হবে, এবং এটা নাম্বার পার্সনের সাথে মিলে যাবে, এবং ভক প্রোনাউনকে আমরা অবশ্যই প্রতিহত করব, এবং আমাদের দৃষ্টিভঙ্গি, পয়েন্ট অফ ভিউ, এগুলো লক্ষ্য করব। তো এতক্ষণ ধৈর্য ধরে এই ক্লাস করার জন্য তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি। তোমরা এটি ভালো করে দেখবা, প্রাথমিক ধারণা এটি তোমাদের হবে। সেই পর্যন্ত আল্লাহ